ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদার বইটি পরবর্তী অংশ আমি পাঠ করছি। শ্রীকৃষ্ণের অবর্তমানে শ্রীরামকৃষ্ণ স্বরূপিণী সঙ্গজননী সীমায়ের ভার বহনের ক্ষমতার পরীক্ষা নিয়েছিলেন তিনি। যাই হোক, স্বয়ং সীমা যাকে নিজের ভারী বলে চিহ্নিত করে আনন্দ পেতেন, বলতেন শরৎ আমার মাথার মণি, সেই শারদানন্দ মহারাজ কিন্তু মায়ের দাড়ি বা দারোয়ান বলে নিজের পরিচয় দিতে গৌরব বোধ করতেন। তার এই দায়িত্ব গৌরব বোধ যে কত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত ছিল তা একটি ঘটনা উদাহরণস্বরূপ উল্লেখ করলে স্পষ্ট বোঝা যাবে। মা তখন বাগবাজারে উদ্বোধনের বাড়িতে। স্বামী শারদানন্দ ঠিক মায়ের দ্বাররক্ষক রূপে নিচে তার ছোট্ট ঘরখানিতে সারাক্ষণ থাকেন। ওইখানে বসেই সঙ্গ পরিচালনার যাবতীয় কর্ম করেন। তার যাবতীয় লেখালেখি ও দেখা সাক্ষাতের কাজও তিনি সেখানে বসেই করেন। তিনি তখন শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করেছেন। একদিন তিনি তার দপ্তর খুলে লেখবার উপক্রম করছেন, ঠিক এমন সময় শ্রীমায়ের জনৈক ভক্ত সন্তান ঘরে ঢুকেই শারদানন্দকে সাষ্টাঙ্গ প্রণিপাত করেন। শারদানন্দ সকৌতুকে ভক্তটিকে বললেন, আমাকে যে এত বড় প্রণামটা করছো তার মানে কি বলো তো? ভক্তটি উত্তর দিলেন, সে কি মহারাজ, আপনাকে প্রণাম করব না তো কাকে করব? দীনতার মূর্তিমান বিগ্রহ শরৎ মহারাজ বললেন, তুমি যার কাছে যাও ও যার কৃপা পেয়েছে, আমিও তার মুখ চেয়েই বসে আছি। তিনি ইচ্ছা করলে তোমাকে এখনই আমার এই আসনেই বসিয়ে দিতে পারেন। বাস্তবিক স্বামী শারদানন্দ নিজেকে কোনো সময়ে মায়ের বাড়ির একজন সাধারণ ভৃত্য বা দ্বাররক্ষকের বেশি মনে করতেন না। একবার উদ্বোধনের অপরিচিত কোনো একটা ব্যক্তি তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে দারোয়ান বলেই পরিচয় দিয়েছিলেন। তার কথা ও আচরণে কৃত্রিমতার লেশমাত্র না থাকায় তাকে বাড়ির দারোয়ান বলেই সেই ব্যক্তিটি বিশ্বাস করেছিলেন। এ সম্পর্কে একটি প্রাসঙ্গিক স্মৃতি। একবার জনৈক দর্শনার্থী যুবক অসময়ে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। প্রকৃত দ্বাররক্ষকের মতোই দৃঢ়কণ্ঠে স্বামী শারদানন্দ বলেছিলেন, এখন মার কাছে যেতে দেব না। তিনি এইমাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। অধৈর্য যুবকটি অদ্ভুত সেই দ্বাররক্ষককে ক্রোধের বশে বলে ফেললেন, মা কি কেবল আপনার? শুধু বলা নয়, তাকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে ওপরে চলে গেলেন। ভৃত্যের অভিমান শোভা পায় না। শারদানন্দ ও যুবকটির গতিরোধ না করে এক পাশে সরে দাঁড়ালেন। ভক্তটি সটান মাতৃসমীপে গিয়ে মাকে প্রণাম করতেই কেমন যেন তার অপরাধ বোধ এসে হাজির হলো। বিদায় নেবার সময় মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, মা, আজ এক বড় অন্যায় করে এসেছি। সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি। কি করে আবার তার সঙ্গে দেখা করব? আমার অপরাধ ক্ষমা করো মা। কৃত অপরাধের জন্য এইভাবে অনুশোচনা প্রকাশ করে মা তাকে অভয় দেন। মায়ের কাছ থেকে সান্ত্বনা ও আশ্বাস লাভ করে যখন সিঁড়ি দিয়ে যুবকটি নামছেন, তখন লজ্জায় ও গ্লানিতে মনে মনে ভাবছেন, শরৎ মহারাজকে কেমন করে মুখ দেখাবেন? তার সঙ্গে আবার দেখা না হলেই ভালো হয়। কিন্তু হায়, কর্তব্যনিষ্ঠ প্রহারত দ্বাররক্ষক ঠিক আগের মতোই সিঁড়ির এক পাশে দণ্ডায়মান রয়েছেন। অনুতপ্ত যুবক তৎক্ষণাৎ তার পায়ে ধরে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে স্বামী শারদানন্দ তাকে নিজ হাতে তুলে ধরে জড়িয়ে বুকে করে ধরলেন। অপরাধ আবার কি? এমন ব্যাকুল না হলে কি মার দেখা পাওয়া যায়? কলকাতার সীমায়ের কোনো স্থায়ী আবাস না থাকা স্বামী শারদানন্দ স্বামীজির মতোই অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে নির্মিত উদ্বোধন কার্যালয়ের মায়ের বাড়ি তার সেই সযত্ন লালিত অভিলাষের বাস্তব রূপ। কিন্তু এই নির্মাণ কার্যের জন্য তিনি গুরুতর আর্থিক ভার স্কন্ধে বহন করতেও দ্বিধা করেননি। পরে এ প্রসঙ্গে তিনি নিজেই একবার বলেছেন, যখন উদ্বোধনের বাড়ি হয় তখন 11,000 টাকা দেনা। এই দেনা ঘাড়ে নিয়ে মায়ের বাড়ি করা হলো। বই বিক্রি করে সেই দেনা শোধ করা হলো। মাকে রাখবার জন্যই তো এই বাড়ি করা। শারদানন্দ তাই অধীর হয়ে উঠেছিলেন, কেমন করে কী উপায়ে ওই নতুন বাড়িতে মাকে নিয়ে আসা যায়। এমন একটি চিন্তা যখন তিনি আকুল।
ঠিক তখনই সহসা জয়রামবাটি থেকে মায়ের এক জরুরি পত্র এসে উপস্থিত। মা শারদানন্দকে অবিলম্বে জয়রামবাটি যেতে আহ্বান জানিয়েছিলেন। মা লিখেছেন তার ভাইরা বিষয় সম্পত্তি ভাগ করে পৃথক অন্ন হতে চলেছে, তাই এই সময় শারদানন্দের উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবী লোকান্তর পরে কার্যত সীমা তার ভাইদের সংসারে অভিভাবিকা রূপী ছিলেন। অতএব তার এই সাংসারিক পরিস্থিতি মা খুব স্বাভাবিক কারণে অস্বস্তি বোধ করেছিলেন। এই কারণেই সেবক সন্তান শারদানন্দকে কাছে রাখা মাতৃভক্ত সন্তানও কাল বিলম্ব না করে জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন। 1909 খ্রিস্টাব্দে 23 মার্চ। এই দিনটি স্মরণীয় এই কারণে যে বাস্তবিক শ্রীমায়ের ভারী হিসাবে স্বামী শারদানন্দের যাত্রারম্ভ হয়েছিল ওই তারিখ থেকেই, যে যাত্রার বিরতি ঘটেছিল দেহযাত্রার পরিসমাপ্তিতে। জয়রামবাটিতে মাতৃসন্নিধান থেকে শারদানন্দ শ্রীমায়ের ইচ্ছা অনুযায়ী তার ভাতাদের বিষয় সম্পত্তি বিভাগ সংক্রান্ত যাবতীয় কাজে মধ্যস্থতা করেছিলেন। বৈষয়িক ব্যাপারে সংসারী লোকদের মধ্যে যেমন বহুবিধ স্বার্থ সংঘর্ষ, মতবিরোধ এবং কলহ হয়ে থাকে, মায়ের ভাইদের মধ্যেও তার কিছুমাত্র ব্যতিক্রম হয়নি। অথচ ওই পরিবেষ্টনীর মধ্যে বাস করেও সীমা সকল কিছুর ঊর্ধ্বে তার স্বকীয় সুমহান বৈশিষ্ট্যে বিরাজ করতেন। সন্ন্যাসী শারদানন্দও এই শান্ত মহিমাজ্জ্বল মাতৃমূর্তি দর্শন করে বিস্ময়ের শ্রদ্ধায় অভিভূত হয়ে পড়তেন। এই কালে একদিন কথা প্রসঙ্গ বলেছিলেন, আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা ছুটে আগুন, কিন্তু মাকে দেখো তার ভাইয়েরা কী কাণ্ডই করেছে, অথচ তিনি যেমন তেমনটিই আছেন, ধীর স্থির। সেবকের দৃষ্টিতে সত্যিই অপূর্ব সুন্দর অথচ অনাড়ম্বর একখানি মাতৃ আলেখ্য। আমার পাঠ আজকে এইখানে শেষ করলাম। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন, শুনতে পাবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে আমি উৎসাহ পাব। আর সময়ের বড় অভাব, হয়তো অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও বই পড়ে ওঠা সম্ভব হয় না, কিন্তু এটা যদি শোয়ার সময় কানে দিয়ে একটু শোনেন, নিজেদেরও ভালো লাগবে আর আমাকেও উৎসাহী করা হবে। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।